দেশে নির্বাচন ব্যবস্থায় আস্থার তত্ত্বাবধায়ক সরকার অবশেষে ফিরছে সংবিধানে চতুর্দশ সংসদের ভোট থেকে হবে কার্যকর। অনির্বাচিতদের হাতে দেশ কতটা পিছিয়েছে মানুষ তা দেখেছে। দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নিন, অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনীতিবিদদের আহ্বান। কবে আসছেন, কেন আসছেন না, তারেক রহমানকে নিয়ে এমন প্রশ্নের অবসান হতে যাচ্ছে শিগগিরই। দলের পক্ষ থেকে প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। যারা ককটেল হামলা ও বাসে আগুন দেবে তাদের গুলির নির্দেশ পুলিশ আইনেই আছে। জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বললেন ডিএমপি কমিশনার। দেশে ভোটের রাজনীতি আর ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি আলোচিত বিষয়। অনেক ঘটনা অঘটনের পথ ধরে রক্তঝরা ইতিহাসও গেছে এর সঙ্গে। সংবিধানে যুক্ত আর বাতিল হয়েও আবারও ফিরে এলো অনেক আইনি লড়াই শেষ করে। স্বাধীন বাংলাদেশে ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এমন বাস্তবতায় সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদকে হটিয়ে 1991 সালে রাজনৈতিক দলগুলো নির্বাচন আয়োজনের জন্য প্রবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। প্রথমবার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নেতৃত্ব দেন এই সরকার কাঠামোর। সেই সরকারের অধীনে নির্বাচনে ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন ওঠে 1994 সালের মাগুরা উপনির্বাচন ঘিরে। সংসদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের অংশ করার আন্দোলন শুরু করে। ক্ষমতাসীন দলের অধীনে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এই দাবি জোরালো হয় 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল নির্বাচিত সরকারের মেয়াদ শেষে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ক্ষমতা গ্রহণ করবে, যার প্রধান কাজ হবে পরবর্তী 3 মাস বা 90 দিনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এ ব্যবস্থার অধীনে 1996 এবং 2001 সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। 2006 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। অবসরের পর প্রধান বিচারপতি KM হাসান প্রধান হতে পারেন। আওয়ামী লীগ সহ তার রাজপথের মিত্ররা তার বিরুদ্ধে বিএনপি সংশ্লিষ্টতার অভিযোগ এনে আন্দোলন শুরু করে। হানাহানি সংঘাতের এক পর্যায়ে জন্ম নেয় বহুল আলোচিত 1/11 সরকার, যার নেতৃত্ব দেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। এই সরকারকে অনেকে সেনা সমর্থিত সরকার বলেও আখ্যায়িত করেন। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কারাবন্দী করা সহ অনেক ঘটনার জন্ম দেয় 1/11 সরকার। পরে 2008 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। সেই দায়ে এখন তিনি কারাগারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর শেখ হাসিনা সরকারের অধীনে 2014, 18 ও 24 সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে দেশের ভেতরে বাইরে ব্যাপক বিতর্ক রয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ভোটের রাজনীতি আর ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি আলোচিত বিষয়। অনেক ঘটনা অঘটনের পথ ধরে রক্তঝরা ইতিহাসও গেছে এর সঙ্গে। সংবিধানে যুক্ত আর বাতিল হয়েও আবারও ফিরে এলো অনেক আইনি লড়াই শেষ করে। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় নিয়ে কথা বলতে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান। আবু সাইদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি স্টুডিওতে। আপনার কাছে আমি জানতে চাইব, রায় হলো এবং অবশেষে সংবিধানে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু গঠন প্রক্রিয়া নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেল কিনা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? পূর্ণাঙ্গ রায় তো এখন আসেনি, তো নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ রায়। এই গুরুত্বপূর্ণ রায়ের মধ্য দিয়ে যে গণতন্ত্রের পথে যে বাধা ছিল, কণ্টক ছিল, সেটা দূর হলো। কেননা আমরা দেখেছি যে দলীয় সরকারের অধীনে কখনো, এই স্বাধীনতার 54 বছরের দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এবং সেই দিক থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টি নির্বাচন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বিতর্ক থাকলেও এই নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এবং যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল
কিন্তু 2011 সালে বিচারপতি খায়রুল হকের রায়ের মধ্য দিয়ে সেটা সেই ক্ষেত্রে এবং পরবর্তীতে আইন পাশ করা হলো এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রের যে যাত্রাটা ছিল সে যাত্রাটা ভঙ্গ হলো এবং এখানে আবার স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠে। তো এই স্বৈরাচারী ব্যবস্থার অবসানের জন্য অনেক রক্ত দিতে হয়েছে। সর্বশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে তো এখানে আবার গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে। যে আশা, যে স্বপ্ন দেখেছে, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে প্রবর্তন করা জরুরি ছিল, প্রত্যাশিত ছিল এবং এই রায়ের মধ্যে সেটা কার্যকর হতে যাচ্ছে। তবে এই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, এই নির্বাচনটা অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি জানি না, আদালতের তো পূর্ণাঙ্গ রায় এখনো দেওয়া হয় নাই যে আদালতের কোনো নির্দেশনা থাকবে কিনা, কেননা এই সরকারকে নিয়ে তো ইতিমধ্যে কিছু বিতর্ক তৈরি হয়েছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কোন দলের পক্ষ থেকে এই সরকারের কিছু উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। তো সেই অবস্থায় আমার মনে হয় যে এই সরকারকেও, যদি এই সরকারের অধীনে নির্বাচন যেহেতু হবে, সেই ক্ষেত্রে এই সরকারকেও তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রটা ধারণ করতে হবে, অন্তর্বর্তী সরকারও নিরপেক্ষ থাকতে হবে। এই নিরপেক্ষদের নিয়ে প্রশ্নবিদ্ধ হলে তাহলে এই নির্বাচনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমি পূর্ণাঙ্গ রায়ের পরে নিশ্চয়ই আমরা আদালতের এই ব্যাপারে নির্দেশনা আছে কিনা আমরা জানতে পারবো, আর নির্দেশনা না থাকলেও সেটা খুব জরুরি বলে আমি মনে করি, কেননা আমাদের এটা আশা। আবু সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিদেশি কোম্পানির হাতে বন্দর না দেওয়া, জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি বাতিল, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সহ নানা দাবিতে সকালে রাজধানী পুরনো পল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি আহ্বান জানান। তিনি বলেন, এই সরকারকে দেশের মানুষ নিরপেক্ষতার চোখে দেখছে না। তার অভিযোগ, বাংলাদেশের সম্পদকে ব্যবহার করে আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করছে সরকার। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জাতীয় স্বার্থের পরিপন্থী যে কোনো পদক্ষেপ থেকে সরে আসারও আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে যদি এই সরকার আপনারা বেরিয়ে যেতে পারেন, শত সমালোচনার পরেও আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। সেজন্য সরকারকে বলতে চাই, মেহেরবানি করে এই পথে হাঁটেন। দেশকে রক্ষা, বন্দর রক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আরো অনেক গুণ মানুষ আন্দোলন করবে, জীবন দিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় নেতাকর্মী, সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা। তবে তিনি দেশে আসবেন, এখনো কেন আসছেন না, কবে আসবেন, এমন প্রশ্ন প্রায় সবার। আগামী মাসের প্রথম সপ্তাহে অথবা নির্বাচনী তফসিল ঘোষণা হলেই দেশে আসছেন, এমন তথ্য সবার মুখে মুখে। নেতারাও বলছেন তার ফেরার সময় ঘনিয়ে এসেছে, সাংগঠনিক প্রস্তুতিও প্রায় শেষ। এদিকে তারেক রহমানের 61তম জন্মদিনে আজ কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করার নির্দেশনা রয়েছে দলের পক্ষ থেকে। ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও নানা চড়াই উতরাইয়ের রাজনৈতিক কেরিয়ার, জেল জুলুম নির্যাতন ছিল এক প্রকার সঙ্গী। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাত্র 22 বছর বয়সে 1988 সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য পদ দিয়ে রাজনৈতিক জীবন শুরু তার। 2002 সালে হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এরপরই তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক জনসংযোগে রাজনীতিতে তারেক রহমান হয়ে ওঠেন পরিচিত মুখ। পরবর্তীতে দলের কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন তিনি। তার দেশে ফেরাকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে গুলশানের 196 নম্বর বাড়ি। চেয়ারপারসনের কার্যালয়ে চলছে মেরামতের কাজ। একই সঙ্গে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়কেও গোছানো হচ্ছে। দলের নেতারা বলছেন, তারেক রহমানের আগমন দিয়েই বিএনপির নির্বাচনী প্রচারণার মূল যাত্রা শুরু হবে। নিরাপত্তা নিয়ে তো আমরা খুব সজাগ থাকব, সতর্ক থাকব। এই সরকার একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবেন। সেই নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঠিক নিরাপত্তাটা নিয়েই যেন উনি প্রচারণা থাকতে পারেন, সেই সুযোগটা সরকারকেই করে দিতে হবে। তিনি গুলশান কার্যালয়ে বসবেন, তিনি পার্টি কার্যালয়ে বসবেন পল্টনে, সেখানেও কাজ চলছে। ওনার রুম টুম সব ঠিকঠাক করা হচ্ছে, এগুলো হচ্ছে।
মানে এগুলো এখন সবগুলো মানে সমাপ্তির পর্যায়ে। তারেক রহমানের 61তম জন্মদিনে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন বলেও জানালেন নেতারা। বরাবরই জন্মদিন বলেন বা উৎসব মুখর কোনো অনুষ্ঠান এইভাবে কখনোই উনি পছন্দ করেন না, এবং আয়োজন করার জন্য পারিবারিকভাবেও কখনো উদ্যোগ নেন না, এবং আনুষ্ঠানিকতা উনি পরিহার বা এগুলা অ্যাভয়েড করে চলে। দলের নেতাকর্মী তো চাই যে ওনার মানে জন্মদিন পালিত হোক, কিন্তু ওনার বিবেচনায় উনি যেটা ভেবেছেন, চিন্তা করেছেন, এটা তো একটা নিউ ডাইমেনশন না যে আমার জন্মদিন আমি এইভাবে আমি করতে চাই না, এটা কোনো উদযাপন হবে না। এটা একটা মানে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, যে এখানে বোঝা যাচ্ছে যে তিনি তার মেন্টালিটিটা কী, তিনি কী মানসিকতা এখন ধারণ করছেন, যে এটা নিয়ে হইচই হবে, এটা নিয়ে অনেকে বাড়াবাড়িও করতে পারে, অনেক কিছু ভাবনা চিন্তা করে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। তথাকথিত গদবাঁধা রাজনীতির বাইরে গিয়ে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে বলেও মনে করে বিএনপি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 128, পিরোজপুর 2-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছি পিরোজপুর 2 আসনে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে। তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। স্বাগত আপনাকে। স্বাগত আপনাদেরকেও। আজকে আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তা আমি একটু সময় নিয়ে চাচ্ছি, কারণ আসলে আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন। তো আজকে আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তাকে শুভ জন্মদিন জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং আমরা সবাই তার অপেক্ষায় আছি। আমরা যদি জানি যে তিনি অতি শীঘ্রই দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরে আসলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করবে নির্বাচনকে ঘিরে? এটা তো বলার অপেক্ষা রাখেন। অবশ্যই এটা বিশাল গণজাগরণ হবে ওনাকে রিসিভ করার জন্য। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের কাছ থেকে কি ধরনের সাড়া পাচ্ছেন, তারা কি বলছেন? তারা বিপুল সাড়া পাওয়া যাচ্ছে, কারণ আপনারা জানেন বিগত 17 বছরে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত ছিল, এবং আমাদের যে 31 দফার যে আমাদের প্রোগ্রামটা এসেছে, সেই প্রোগ্রামের মাধ্যমে জনগণ এটা খুব আনন্দ সহকারে গ্রহণ করেছে, এবং তারা আশাবাদী যে এই 31 দফার মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুষ্ঠু, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত করতে পারবো। আমরা যদি জানি যে দেশের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার এই জেলায়, তবে তার এই যে উপজেলা কাউখালী উপজেলা আমরা দেখেছি যে এখানে সাক্ষরতার হার বিলো 60%। তো এই ক্ষেত্রে শিক্ষাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কি কি অবদান রাখবেন সামনে দিনগুলোতে? ডেফিনেটলি, এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। তো সেটার ব্যাপারে আমরা ইতিমধ্যে অনেক ধরনের প্রোগ্রাম নিয়েছি, এবং সামনে যথোপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এটার অবস্থায় উন্নতি অবশ্যই করব আমরা। আর স্বাস্থ্যসেবার দিক থেকেও আমরা শুনছি নাজুক স্বাস্থ্যসেবা, চিকিৎসক সংকট সহ নানা ধরনের অবকাঠামোগত সংকট রয়েছে, সেই সংকট দূরীকরণে কোনো পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, আসলে আমাদের আজকে যে উপজেলায় বসে আমরা আপনার সাথে লাইভে প্রোগ্রামে আছি, সেখানে কাউখালী খুবই অবহেলিত। বিগত 17 বছরে যারা দায়িত্বে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা এখানে অবহেলিত অবস্থায় রেখেছেন। এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্সও নাই, এখানে স্বাস্থ্যসেবা খুবই ন্যূনতম পর্যায়ে আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে প্রায়োরিটি বেসিস স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে যথাযথ ব্যবস্থা নিব। নির্বাচনকে কেন্দ্র করে অন্য দলগুলোর সাথে আপনাদের রাজনৈতিক যে সহাবস্থান, সেটি বজায় থাকবে কিনা? না, অবশ্যই বজায় থাকবে, ডেফিনেটলি। এবং আমরা চাচ্ছি যে আমরা দেশের যারা অন্যান্য রাজনীতি দল যারা রাজনীতি করবেন, আমরা সহনশীলতার মাধ্যমে আমরা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করব, কোনো রকম সংঘর্ষে আমরা যাব না। এই আসন থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? বিশেষ করে একটি বিষয় যে এখানে ইসলামী দলগুলো জোট গঠন, আসন সমঝোতার বিষয়ে ভাবছেন, সেক্ষেত্রে এটি আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে কিনা আপনাদের? না, আমরা যেটা মনে করি, আমরা বিগত যারা দলের সাথে আছি, যেমন আমি ভান্ডারিয়া থানার সভাপতি, গত 30 বছর ধরে আমরা এই রাজনীতি করে আসছি, এবং এখানে আমার উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তারা তৃণমূল পর্যায়ে বিগত 30 বছর ধরে যে কাজ করে যাচ্ছি, আমরা খুব শক্তিশালী। তো আমরা আশা করি ইসলামী জোট যেটাই হোক না কেন, আমরা জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা বিজয় আনতে পারবো। তৃণমূলের কথা বললেন, তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা তাদের নির্বাচনকে ঘিরে কতটা সুসংহত করতে পেরেছেন?
না, আমরা যথেষ্ট সুসংগত করে পেরেছি এবং আপনাকে বলতে পারি বিগত যতগুলি সংসদ নির্বাচন হয়েছে আমাদের কাউখালী উপজেলা প্রতিবারই সবচেয়ে বেশি সর্বোচ্চ ভোট পেয়েছে। ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আমরা ইনশাআল্লাহ জনগণ আমাদের সাথে আছে, আমরা 100% আশাবাদী। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম এখানে যারা প্রার্থী হয়েছেন তারা ভোটারদের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। পরবর্তী বুলেটিনে আমরা এই পিরোজপুর 3 আসনের অন্য কোনো রাজনৈতিক প্রার্থীর সাথে কথা বলবো এবং জানবো সেখানকার তাদের নির্বাচনী ভাবনা নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ অন্তত 26 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 80। বিবিসি জানিয়েছে রাতভর পোল্যান্ড সীমান্তের কাছে টার্নোপিল শহরে 476টি ড্রোন এবং 48টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো 10টি ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতে আবাসিক ভবনে 2টি ব্লকে আঘাত লেগে 3 শিশুসহ হতাহত হয়, বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ভবন। এছাড়াও দেশটির জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনীর চালানো হামলায় বহু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়েছে, তাদের উদ্ধারে কাজ চলছে। ভুয়া রিপোর্ট দিলেও অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হয় না অডিট কোম্পানিগুলোর বিরুদ্ধে। কেবল লাইসেন্স বাতিলের মতো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার নজির দেখা যায়। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে অডিট কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন এখনও নির্ভরযোগ্যতা পায়নি। কিন্তু অডিট প্রতিবেদনের উপর ভর করে আর্থিক সিদ্ধান্ত নিয়ে ঠকছেন সাধারণ মানুষ। পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সাধারণত কোম্পানির আর্থিক অবস্থা দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে তারা কোম্পানির বার্ষিক অডিট প্রতিবেদন থেকে কোম্পানির পারফরমেন্স সম্পর্কে ধারণা নেন, যেসব প্রতিবেদন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন করে। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকটি অর্থলোপাট আর পাহাড় সম খেলাপিরিনে ব্যাপক লোকসানে থাকলেও বার্ষিক প্রতিবেদনে ব্যাংকটি প্রকৃত চিত্র গোপন করে লাভজনক দেখানো হয়। ব্যাংকটির 2023 সালের আর্থিক প্রতিবেদন যাচাইকারী অডিট প্রতিষ্ঠান ছিল শফিক বসাক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। ব্যাংকটির এই জালিয়াতিপূর্ণ লাভের হিসাব ধরা পড়ে বাংলাদেশ ব্যাংকের এক অডিট প্রতিবেদনে। ব্যাংকটিতে বিনিয়োগ করে এখন ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা। তাদেরকে কোনো শেয়ার বরাদ্দ না দিয়ে 5 ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার। এখন বাংলাদেশ ব্যাংক তো তখন আমাকে অডিট ফার্ম বা কোম্পানির ন্যাব, কোম্পানির ফি রেশিও সবগুলো দেখিয়ে তো মার্কেটে নিয়ে আসছে। তখন তো বাংলাদেশ ব্যাংকে এখন যে বর্তমান যারা আছেন তারা তো অনেকে হয়তো ছিলেন, তারা তো কখনো বলেন এটা ভুলভাবে আসতেছেন। ব্যাংকের যে অবস্থা খারাপ আগের থেকে হচ্ছিল, তখন তো বাংলাদেশ ব্যাংক এগুলো দেখা উচিত ছিল এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যাচাই বাছাই প্রতি বছর করা উচিত ছিল। তখন তো কাউকে জানায় নাই। যে আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে ভুয়া অডিট রিপোর্ট দেওয়ার জন্য উপযুক্ত শাস্তির নজির নেই। যারা অডিট ফার্ম, যারা ইনফরমেশনগুলো নিয়ে কাজ করেন, যারা ডিসক্লোজ করেন, যাদের দায়িত্ব হলো রাইট কাইন্ড অফ ইনফরমেশন বা অডিট রিপোর্টগুলো দেয়া, সেক্ষেত্রে তারা যে সবসময় খুব সৎ থেকেছে, তাদের রিপোর্টগুলো যে খুব রিলায়েবল, এটা বাংলাদেশে আমি দেখিনি। এবং আমার মনে হয়েছে ওনাদের ক্ষেত্রে যে পিউনিটিভ অ্যাকশনগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি, সেগুলো সেইভাবে আমরা কোনো সময়ই দেখিনি। বিনিয়োগকারীদের এমন পরিস্থিতির জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের যে ফান্ডটা, এই ফান্ডটা কিন্তু অ্যাবসলিউটলি তারা বিশ্বাস করেছে অডিটেড স্টেটমেন্টের উপর, তারা বিশ্বাস করেছে ডিভিডেন্ড পে আউটের উপর। কারণ এটা একদিকে যেমন লিস্টেড কোম্পানি হিসেবে নিয়ন্ত্রক সংস্থার দায় আছে, অন্যদিকে আবার কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এগুলাকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে সময়ে সময়ে। এখন আপনি যদি দায় সারা গোছের বলেন যে আগের সরকার এখানে নির্দেশিত আমি করেছি, তাহলে কারা নির্দেশে করেছে তারাও তো এটার অংশ। এসব ঘটনা পুঁজিবাজারে অনাস্থার পরিবেশ তৈরি করছে আর ক্ষোভ সৃষ্টি হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে, বলছেন বিশ্লেষকরা। যদি তারা দেখতো যে যারা এগুলোর সাথে জড়িত তাদের একটা বিচার হয়েছে বা তারা বিচারের আওতায় এসেছে বা চার্জশিটভুক্ত হয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আটক মোবাইল ফোন বিক্রেতা সংগঠনের নেতা আবু সাইদ পিয়াসকে মুক্তি দেয়ায় মোবাইল ফোন বিক্রি বন্ধের পূর্ব ঘোষণা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। রাজধানীর মোতালেব প্লাজা সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে স্বাভাবিকভাবেই চলছে মোবাইল ফোন বেচাকেনা। এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB পিয়াসকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। এমনকি দেশে অচলাবস্থা তৈরির হুমকিও দেয়া হয়। পরে তাকে মুক্তি দেয়া হলে কর্মসূচি প্রত্যাহার করে দোকান খোলেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। আমার তো ইন্ডাস্ট্রি নাই,
আমি একজন ছোট ব্যবসায়ী, এই ইন্ডাস্ট্রির সার্টিফিকেট, এরকম 11টা শর্ত আছে যেই শর্তগুলো পূরণ করা সম্ভব না। আমাদের মতো ব্যবসায়ীর এই বাধা অতিক্রম করা সো টাফ। আগামী 21 থেকে 24 এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসছে বস্ত্র ও পোশাক শিল্পের টেকনিক্যাল, টেক্সটাইল ও টেকনোলজি প্রদর্শনী মেসি ফ্রাঙ্কফুর্ট 2026। প্রদর্শনীতে ইউরোপ, আমেরিকা, চীন, জাপান সহ সম্ভাবনাময় রপ্তানি বাজারের নামি দামি ব্র্যান্ড ও বাইরারা অংশ নেবেন। সকালে রাজধানীর একটি হোটেলে মেসি ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটি জানায় 2026-এর প্রদর্শনীতে বাংলাদেশকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে গেল বছর রপ্তানি উন্নয়ন ব্যুরো বিজিএমই এর যৌথ উদ্যোগে বস্ত্র ও পোশাক শিল্পের বাংলাদেশি 5টি শীর্ষ প্রতিষ্ঠানের সাফল্য প্রদর্শিত হয়। এবার বেলজিয়াম, ফ্রান্স, চীন, ইতালি, তাইওয়ান সহ 14টি দেশের প্যাভিলিয়নে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য আলাদা আয়োজন থাকবে বলেও জানানো হয়। প্রদর্শনীতে নির্ধারিত ফি জমা দিয়ে স্টল নিতে পারবেন অংশগ্রহণকারীরা। এছাড়া প্রবেশ ফির বিনিময়ে মেলা পরিদর্শন করা যাবে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী মেটাল এক্সপো। স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, SBMBA, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন, ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। আয়োজকরা জানান, এই এক্সপোতে সারা দেশ থেকে 5000-এর বেশি ক্রেতা এবং শিল্প পেশাজীবী অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীর পাশাপাশি দেশের মেটাল শিল্প নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, স্টিল শিল্পে অনেক এগিয়ে আছে দেশে, কিন্তু সরকারের নীতি সহযোগিতার অভাবে পিছিয়ে আছে এই খাত। সক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশ থেকে আমদানি করা হয়। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 166 টাকা আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো গ্রাহকের কাছে বিক্রি করছে 143 টাকা আর কিনছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের কাছ থেকে কিনছে 85 টাকা। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে 82 টাকা আর ক্রয় 77 টাকা। এছাড়া দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। UAE দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32 টাকা। মালয়েশিয়ার রিঙ্গিত বিক্রি 29 টাকা 20 পয়সা আর কিনছে 28 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রি 96 টাকা ও ক্রয় মূল্য 92 টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দরে। ঠিকাদার ছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেয়া কর্মীদের চাকরির নিশ্চয়তা সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ। এ সময় তারা আউটসোর্সিং নীতিমালা 2025-এর সংশোধনের দাবিও জানান। এর আগে সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীরা বলেন, ঠিকাদারের মাধ্যমে নিয়োগের কারণে বেতন বঞ্চিত হওয়ার পাশাপাশি কর্মী ছাঁটাই, পদোন্নতি না হওয়া সহ নানা প্রতিবন্ধকতায় আছেন তারা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বিভিন্ন সময় সরকার সংকট সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ তাদের। বক্তারা বলেন, এখন আর কোনো আশ্বাসেই আন্দোলন ছেড়ে বাড়ি ফিরবেন না তারা। দাবি আদায়ে প্রয়োজনে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দেওয়া হয়।